হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালেহ কামরিয়াল। ওয়েলকাম টু সায়েন্স সিকার্স। আমরা তো এতক্ষণ দ্রব্যটার প্রায় সব কথাবার্তা শিখলাম। দ্রব্যটার বিষয়ে বেসিক যা যা জানা দরকার আমরা শিখলাম। দ্রব্যটা একটা সূত্র শিখলাম। এখন সূত্রটা আপনার শিখা লাগবে, তাই না? আচ্ছা, আমরা এখানে দেখো একটা ম্যাথ আছে। এই ম্যাথটা যদি আমরা করি তাহলে মোটামুটি আমরা আহ দ্রব্যটা বিষয়ে সবকিছুই বুঝে যাব। এরপর শুধু আমাদের দ্রব্যটার শর্ত আর দ্রব্যতার উপর নিয়ামকের প্রভাব, এই টপিকটা প্লাস দ্রব্যটার গুণফল, আয়নিক গুণফল, মোটামুটি ৩টা ক্লাস যদি আমরা নেই তাহলে আমাদের দ্রব্যটার বিষয়ে সবকিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, আমাদের পাশাপাশি আমরা যদি আরো কিছু অঙ্ক করি তাহলে দ্রব্যটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা আগে এই অঙ্কটা করি। এটা হচ্ছে একদম খুবই বেসিক একটা ম্যাথ। বুঝতে পারছো? খুবই বেসিক। আচ্ছা, এখানে কি বলছে? 25°C তাপমাত্রা। দেখো, তাপমাত্রা কিন্তু উল্লেখ করে দিচ্ছে 25°C, তাই না? আমি কি বলছিলাম যে তাপমাত্রা, দ্রব্যতা উল্লেখ করে তাপমাত্রা উল্লেখ করতে হবে, কারণ তাপমাত্রার সাথে দ্রব্যতা পরিবর্তিত হয়। বুঝছো? এই জন্য 25°C তাপমাত্রায় 300 গ্রাম দ্রবণের মধ্যে কোন যৌগের দ্রাব্যতা 90 হলে ওই দ্রবণ তৈরিতে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন? ঠিক আছে? আচ্ছা, প্রথমে দ্রাব্যতার সূত্রটা লিখি। S equals to m divided বড় হাতের m minus ছোট হাতের m গুণন 100। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এখানে 300 গ্রাম দ্রবণ বলছে, তাই না? তার মানে এটা হচ্ছে বড় হাতের m। ঠিক আছে? আবার 90 গ্রাম দ্রাব্যতা বলছে, তার মানে এটা হচ্ছে s। কি পরিমাণ দ্রব্য, তার মানে এটা হচ্ছে m, তার মানে আমাদের m বের করতে হবে। ঠিক আছে? তিনটা আননোনের মধ্যে বড় হাতের m দেওয়া আছে, s দেওয়া আছে, ছোট হাতের m বের করতে হবে। খুব সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, দ্রাব্যতা কত? 90 ইকুয়ালস টু m ডিভাইডেড 300 মাইনাস m গুণন 100। 100 কাটা, বা 2700 মাইনাস 9m ইকুয়ালস টু 10m। ঠিক আছে? বা 2700 ইকুয়ালস টু 9m এই পাশে আসবে, তাহলে 19m। সুতরাং m ইকুয়ালস টু 2700 ডিভাইডেড 19। ঠিক আছে? 2700 ডিভাইডেড 19। সিম্পলি আমরা হিসাবটা করে নেই, 1 মিনিট। হ্যাঁ, আসলে হচ্ছে 142.105 গ্রাম, 142.105 গ্রাম দ্রব্য। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? তার মানে আমাদের এই পরিমাণ দ্রব্য লাগবে, এই পরিমাণ দ্রব্য লাগবে, যে 142.105 গ্রাম দ্রব্য লাগবে। বুঝছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সিম্পল একটা ম্যাথ, খুবই বেসিক একটা ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বুঝতে পারছো? এখানে কি বলছে? প্রশ্ন বলছে হচ্ছে 75°C তাপমাত্রায় সম্পৃক্ত কোন লবণের, বুঝছো? লবণটা কি? সম্পৃক্ত লবণ। ঠিক আছে? সম্পৃক্ত কোন লবণের 300 মিলিলিটার দ্রবণকে 25°C, মানে আগে ছিল 75°C, তারপর আমরা 25°C, 25°C শীতল করা হলো। এতে কত গ্রাম লবণ কেলাসিত হবে? কত গ্রাম লবণ কেলাসিত হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে? কি বলছে? 75 ও 25°C লবণটির দ্রাব্যতা, এটা গ্রাম পার লিটার, 650 গ্রাম পার লিটার এবং 150 গ্রাম পার লিটার। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে প্রথম ক্ষেত্রে লিখি। প্রথম ক্ষেত্রে দ্রবণের আয়তন কত দেওয়া আছে? দ্রবণের আয়তন দেওয়া হচ্ছে 300 মিলিলিটার। ঠিক আছে? 300 মিলিলিটার। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে 75°C তাপমাত্রায় S ইকুয়ালস টু কি? দ্রবের ভর W1 ইকুয়াল ডিভাইডেড দ্রবণের আয়তন। সাবধান ভাইয়া, এখানে দ্রবণের আয়তন কিন্তু আমাদের লিটার এককে নিতে হবে। বুঝছো? লিটার এককে দ্রবণের আয়তন। আমি আগের বার বলতে ভুলে গেছি, এখানে দ্রবণের আয়তন কিন্তু আমাদের লিটার এককে নিতে হবে, কারণ আমাদের এককে গ্রাম পার লিটার। ঠিক আছে? তার মানে কি অবশ্যই আমাদের লিটার এককে নিতে হবে। আচ্ছা, তাহলে এস কত? এস হচ্ছে 35°C তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 650 গ্রাম পার লিটার। তাহলে 650 ইকুয়ালস টু W1 ডিভাইডেড দ্রবণের আয়তন হচ্ছে কত? 300 মিলিলিটার, তার মানে 0.3 লিটার। ঠিক আছে? 1 লিটার ইকুয়ালস টু 1000 মিলিলিটার। আচ্ছা, তাহলে W1 ইকুয়ালস টু কত? W1 ইকুয়ালস টু 650 গুণন 0.3। সুতরাং W1 ইকুয়ালস টু 650 গুণন 0.3, 195 গ্রাম। ঠিক আছে? 195 গ্রাম। এটা হচ্ছে আমার 75°C তাপমাত্রায়। আচ্ছা,
দ্বিতীয় ক্ষেত্রে আসো। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে কত? 25°C তাপমাত্রায়, তাই না? 25°C তাপমাত্রায় কি S ইকুয়ালস টু, এখন আর দ্রবের ভর বা দ্রবণের আয়তন লিখলাম না, আচ্ছা লিখি। S ইকুয়ালস টু দ্রবের ভর W2 ডিভাইডেড দ্রবণের আয়তন, অবশ্যই ভাইয়া লিটার এককে, ঠিক আছে? দ্রবণের আয়তন বা 25°C তাপমাত্রা দ্রাব্যতা কত? 150 গ্রাম পার লিটার, ঠিক আছে? দ্রবের ভর এটা অজানা, দ্রবণের আয়তন হচ্ছে 0.3, সুতরাং W2 ইকুয়ালস টু 150 গুণন 0.3 ইকুয়ালস টু কত গ্রাম হচ্ছে? 150 গুণন 0.3 45 গ্রাম। বুঝো ভাই, যখন 75°C তাপমাত্রায় ওই লবণটা ছিল বা সম্পৃক্ত লবণটা ছিল, তখন কিন্তু তোমার দ্রবের ভরটা ছিল 195 গ্রাম। বুঝছো? মানে সম্পৃক্ত দ্রবণে, বুঝো এই বিষয়টা, সম্পৃক্ত দ্রবণে দ্রবের ভর হচ্ছে 195 গ্রাম। আবার যখন ওই দ্রবণটাকে যখন 25°C তাপমাত্রা নিয়ে আসা হয়েছে, তখন সম্পৃক্ত দ্রবের ভর হচ্ছে 45 গ্রাম। তার মানে কি 25°C তাপমাত্রায় 45 গ্রামেই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যেতে পারতেছে, তাই না? তাহলে অতিরিক্ত যে লবণ আছে, 195 গ্রাম কই 45 গ্রাম, অতিরিক্ত যে লবণ আছে, এই লবণটা তোমার নিচে তলানি আকারে জমে থাকবে। বুঝছো? কারণ 75°C তাপমাত্রা যেটা সম্পৃক্ত দ্রবণ, 25°C তাপমাত্রা সেটা অতিরিক্ত হয়ে গেছে, মানে কিছু পরিমাণ লবণ নিচের দিকে জমা হয়ে গেছে, তলানি আকারে জমা হয়ে গেছে। বুঝছো? ওইটাই ক্যালাসিত। তাহলে ক্যালাসিত পরিমাণ কত? ক্যালাসিত লবণ, ক্যালাসিত লবণ 195 মাইনাস 45 গ্রাম। তাহলে 195 মাইনাস 45 গ্রাম, 150 গ্রাম। বুঝছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ক্যালাসিত লবণের পরিমাণ। বুঝছো? তাহলে আমরা দ্রাব্যতা বিষয়ক আরো অনেক কিছু বেসিক শিখলাম, শিখে দ্রাব্যতা দুটো অঙ্ক করলাম। এই ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, বুঝা গেছে? এটা আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অ্যাডমিশন একাডেমিক দুই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই ম্যাথটাকে ভুলে যাবা না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আচ্ছা, এই ম্যাথে আরেকটা ভ্যারাইটি আছে, বুঝছো? এই ম্যাথে আমাদের আরেকটা ভ্যারাইটি আছে, তোমরা চাইলে সেটাও শিখতে পারো। 1 মিনিট। এই ম্যাথে এটা হচ্ছে গ্রাম পার লিটার এককে ম্যাথটা করা হয়েছে, তাই না? গ্রাম পার লিটার বা মোল পার লিটার এরকম ভাবে ম্যাথটা করতে পারবা। কিন্তু আমাদের সাচাস প্রশ্নটা এখানে তোমার বলা হলো, এখানে মিলিলিটার না দিয়ে তোমার যে গ্রাম পার 100 গ্রাম পানি যে এককটা শিখলাম, ওই এককে অঙ্ক করা হলো। এখানে মিলিমিটার না দিয়ে এখানে তোমার গ্রাম দেওয়া হলো। এটা হচ্ছে তোমার গ্রাম, 300 গ্রাম দ্রবণ, 300 গ্রাম দ্রবণ। বুঝছো? যেখানে 75°C আর 25°C তাপমাত্রা দ্রাব্যতা 650 গ্রাম পার 100 গ্রাম পানি। তার মানে আমরা এটা মিশিয়ে দিই, গ্রাম পার লিটারটাকে মিশিয়ে দিচ্ছি। তখন প্রশ্নটা হচ্ছে তোমার যে 75°C তাপমাত্রায় সম্পৃক্ত কোন লবণের 300 গ্রাম দ্রবণকে 25°C তাপমাত্রা শীতল করা হলো, এটা কত গ্রাম লবণ ক্যালাসিত হবে? 75 ও 25°C লবণটির দ্রাব্যতা যথাক্রমে 650 এবং 150 হয়। এখানে কিন্তু গ্রাম পার লিটার নেই, এখানে হচ্ছে গ্রাম পার 100 গ্রাম পানি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ম্যাথ করার পরে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু ভিন্ন আসবে। বুঝছো? সেটা ঘাবড়ে যাওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে ম্যাথটাই অন্যরকম। বুঝছো? সংখ্যা একই আছে দেখে যে তোমার অ্যান্সার এক হবে এমনটা না, কারণ এখানে তোমার এককটাই ভিন্ন রকম। বুঝছো? আচ্ছা, এক্ষেত্রে কেমনে করবা? এক্ষেত্রে তুমি প্রথমে আহ এটা হচ্ছে S1, এটাকে তুমি ধরো হচ্ছে S1, এটাকে তুমি ধরো S1, এটাকে ধরো হচ্ছে S2, ঠিক আছে? এটাকে হচ্ছে তোমার বৃহতের M1, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে S1 equals to M divided M minus M গুণন 100, এটা M1 ধরি। আচ্ছা, S1 কত? আচ্ছা, এই পুরোটা কিন্তু দ্রাবক, ঠিক আছে? পুরোটাই কিন্তু দ্রাবক। S1 কত? 650, ঠিক আছে? 650 equals to M এর মান হচ্ছে, M এর মান জানি না,
ডিভাইড m1 দেই, আচ্ছা m1 ডিভাইডেড তোমার 300 মাইনাস m1 গুণন 100, বুঝছো? এখান থেকে সিম্পলি আমরা m1 সরাসরি হিসাব করি। m1 ইকুয়ালস টু 260, বুঝছো? m1 হচ্ছে 260 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু তোমার প্রথম ক্ষেত্রে যে দ্রবণের পরিমাণ কিন্তু, বুঝছো? দ্রবণের পরিমাণ। আচ্ছা, আমরা এখানে তোমার এই দ্রবণ থেকে, দ্রবের পরিমাণ এটা, তাই দ্রব থেকে তোমার দ্রাবকের পরিমাণটা বের করতে হবে, বুঝছো? কারণ দ্বিতীয় ক্ষেত্রে যখন তুমি 25°C নিয়ে আসবা, তখন কিন্তু এই 260 গ্রাম দ্রবে কিন্তু আর সম্পৃক্ত হবে না, ঠিক আছে? 260 গ্রাম দ্রবে কিন্তু সম্পৃক্ত হবে না। এই জন্য দ্বিতীয় ক্ষেত্রে যে তুমি আবার এই নিচের m1 এর জায়গায় যদি 260 বসাও তাহলে হবে না, বুঝছো? মানে আমি যেটা বোঝাচ্ছি যে S2 এর ক্ষেত্রে তুমি ধরো m2 ডিভাইডেড m মাইনাস m2 গুণন 100 যে আছে, তুমি এই m এর জায়গায় যে তুমি এই m বা এই m এর জায়গায় যে তুমি 260 গ্রাম বসাবা, এভাবে কিন্তু অঙ্কটা হবে না। পাশাপাশি তুমি সেই ক্ষেত্রে তুমি বের করবা কোনটা সেটা তুমি বুঝবা না। এই জন্য তোমাকে দ্রাবকের পরিমাণটা বের করতে হবে, বুঝছো? এখানে m মাইনাস m এই পুরোটুকুটা দ্রাবক না, এই পুরোটুকুটা দ্রাবক, এই পুরোটুকুর দ্রাবক। আমি তোমাকে আগে বলছিলাম না, এই পুরোটুকু হচ্ছে দ্রাবক, কারণ m হচ্ছে দ্রবণের ভর আর ছোটটার m হচ্ছে দ্রবের ভর, তার মানে পুরোটুকু হচ্ছে দ্রাবক। তাহলে আমি এখানে আগে সিম্পলি দ্রাবকের পরিমাণটা বের করে নিই। সুতরাং দ্রাবকের ভর ইকুয়ালস টু 300 মাইনাস 260 40 গ্রাম। এটা হচ্ছে আমাদের দ্রাবকের ভর, ঠিক আছে? আসলে অঙ্কটা আমার কেমন যেন হয়ে যাচ্ছে, বুঝছো? কারণ দ্রাবকের পরিমাণটা কমে গেছে আমাদের হিসাবে, আসলে এমন তো আর কথা না, ঠিক আছে? আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এই 300 গ্রাম না দিয়ে এখানে বরং আমরা, আচ্ছা সমস্যা নেই, 300 গ্রাম দিয়ে যা বের হয় হবনি। আচ্ছা, বা S2 কি 150 ইকুয়ালস টু m2 ডিভাইডেড 40 গুণন 100, ঠিক আছে? m2 কি আসতেছে? m2 আসতেছে হচ্ছে 60, বুঝছো? m2 আসতেছে হচ্ছে তোমার 60 গ্রাম, ঠিক আছে? m2 আসতেছে 60 গ্রাম। তাহলে দেখো তোমার এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দেখো তোমরা যে 75°C তাপমাত্রায় আমাদের দ্রবের ভর আসছে 260 গ্রাম, উপর দিকে 25°C তাপমাত্রায় আমাদের দ্রবের ভর হচ্ছে শুধু 60 গ্রাম, বুঝছো? আগে আসছে 260 গ্রাম, এখন হচ্ছে শুধু 60 গ্রাম, ঠিক আছে? তাহলে বাকি যে 200 গ্রাম, আসলে আমরা কিন্তু দ্রব কিন্তু 260 গ্রামই দিয়েছিলাম, বুঝছো? কিন্তু যখন 25°C তাপমাত্রা নিয়ে আসছি, তখন তোমার দ্রাব্যটা এত পরিমাণ কমে গেছে যে আমাদের আসলে তোমার সম্পৃক্ত হতে 60 গ্রাম দ্রব নেই, 60 গ্রাম দ্রবই যথেষ্ট, বুঝছো? সম্পৃক্ত হতে আমাদের আসলে 60 গ্রাম, 40 গ্রাম দ্রাবকের ভিতর 60 গ্রাম দ্রবই যথেষ্ট। এবং বাকি যে দ্রাবকটুকু আছে, দ্রবটুকু আছে, বাকি যে দ্রবটুকু আছে, এটা অবশ্যই আমাদের নিচের তলানি আকারে জমে থাকবে, অর্থাৎ তখন এটা অতিরিক্ত হবে। তখন ক্যালাসিত পরিমাণ কত? সুতরাং ক্যালাসিত হয় 260 মাইনাস 60 গ্রাম ইজ ইকুয়ালস টু 200 গ্রাম, বুঝছো? 200 গ্রাম পরিমাণ ক্যালসিয়াম হয়। আসলে ভাই সত্যি কথা বলতে এটা আসলে অনেক ম্যাথের মধ্যে ওইভাবে পড়ে না, কারণ এখানে দেখো মানে মানগুলো একটু উলটপালট, ঠিক আছে? কিন্তু আসলে আমি তোমাদের শুধু এইটুকু ভিজুয়ালাইজ করার ট্রাই করলাম যে যদি প্রশ্নটা যদি আমাদের এইভাবে আসে তাহলে আমরা অ্যান্সার কিভাবে করব। আমি শুধু তোমাকে এইটুকুই ভিজুয়ালাইজ করার ট্রাই করলাম, বুঝছো? যদি আমাদের গ্রাম পার লিটার দিয়ে না এসে যদি তোমার গ্রাম পার 100 গ্রাম পানি এই এককে আসে, প্লাস একটা দ্রবণীয় ভর থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব? এই জন্য আমি শুধু তোমাদের এই অঙ্কটা করাই দিলাম, বুঝছো? আসলে তেমন কিছু না। এইভাবে তোমার তখন এই নিয়মে করবা। আর যদি আমরা গ্রাম পার লিটার বা মোল পার লিটার থাকে তাহলে সেটা আমরা আগের নিয়মে করবো, বুঝছো? আচ্ছা।